পর এক ধর্ষণ এ রাজ্যে ঘটছে। একদিকে বারুইপুর, অন্যদিকে হাবড়া, অশোকনগর। একের পর একটা জায়গায় এই ধরনের কথা কিন্তু এই ধরনের অভিযোগ আসছে। কি প্রতিক্রিয়া? প্রতিক্রিয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ২ মাস হলো সরকারটা ক্ষমতায় এসে ৩ মাসও পূর্ণ হয়নি। তার মধ্যে প্রায় ২০ থেকে ২৫ টা নারী নির্যাতন এবং ধর্ষণের ঘটনা সামনে আসছে এবং নাবালিকা সন্তানদের বা নাবালিকা মেয়েদের যখন ধর্ষণের ঘটনা ঘটছে আর সেই ঘটনার প্রতিবাদ শুধু স্পেসিফিক কিছু মানুষ করছে, সরকারের পক্ষ থেকে কোনো প্রতিবাদ নেই। এটা আর কতদিন চলতে পারে? প্রত্যেকদিন একটা করে ধর্ষণের ঘটনা কাছে আসছে। বারুইপুরটা আমরা জেনেছি শুধু গণ আন্দোলন হয়েছে বলে তাই আমরা জানতে পেরেছি। যদি বারুইপুরবাসীর ওই আন্দোলনটা না হতো হয়তো আমাদের কাছে এই হাবড়ার ঘটনা বা অশোকনগরের ঘটনার মতন চাপা পড়ে যেত বা দুর্গাপুরের ঘটনাটা যেভাবে চাপা পড়ে গেল বা পটাশপুরের ঘটনাগুলো। এইরকম চলতে থাকলে এই রাজ্যে কদিন পরে কোনো মেয়েরা রাস্তায় বেরাতে গেলে নিরাপদ থাকবেন এবং ভয় পাবেন। আজকেই একটি প্রথম সারির মিডিয়ার খবরের কাগজের নিউজ দেখলাম যে সেখানে তারা একটি বাচ্চার মা বিবৃতি দিচ্ছে, স্কুল থেকে এসছে এবং বাচ্চার বাবা এবং মা দুজনেই নিতে এসছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছে কেন এই প্রতিক্রিয়া? মানে কেন তারা এরকম ভাবে গার্জিয়ানের বাচ্চাগুলোকে আটকে রাখার চেষ্টা করছে? বলছে পরিস্থিতি অনুকূল নয়। তাই আমি আমার মেয়ের সুরক্ষার জন্য আমাদের বাবা-মা দুজনেই এসছি এবং বাচ্চাকে সুরক্ষিতভাবে বাড়ি নিয়ে যেতে। যদি এই এলাকায় এই সোদপুর, খড়দা বা দমদম, ব্যারাকপুর এই এলাকায় আমরা দেখেছি রাত্রি ১১টা-১২টা পর্যন্ত মানুষের ভিড় থাকতো বা মানুষজন থাকতো। কিন্তু আজ ৯:৩০ ১০টার সময় কার্যত এই এলাকা শ্মশানপুরীর মতন হয়ে যায়। মানুষ ভয়ে বেরোতে পারে না। কিসের আতঙ্ক? বারুইপুরে একটা ১৬ বছরের ছেলে ফুটবল খেলা নিয়ে গন্ডগোল, গলায় কোপ বসিয়ে দিচ্ছে। যখন ধর্ষণের মতন ঘটনা সেই বারুইপুরে উত্তাল। অর্থাৎ আর ভয় পাচ্ছে না। যারা ভয় পাওয়ার কথা তারা আর কেউ পাচ্ছে না। ধর্ষকদেরকে প্রমাণ লোপাটের জন্য কোথাও এনকাউন্টার করে দেওয়া হচ্ছে আর সেইটা নিয়ে সরকার বড়, বড় কথা বলছে। কথাটা এরকম হয় না। ফরেনসিক টেস্ট হতে হয়, ডিএনএ টেস্ট হতে হতো, রিপোর্ট হতে হতো। তারপরে কোনো কারণে এনকাউন্টার হতো। সেই বডি ক্যামেরা লাগানো থাকে পুলিশের যখন রিকনস্ট্রাকশন করতে যায় কোনো এরিয়াতে, সেখানে বডি ক্যামেরা থাকে। কোথায় সেই ফুটেজ? পুলিশ দেখাক যে সে তার বন্দুক নিয়ে, এই অপরাধী বন্দুক নিয়ে, আরে রাজসাক্ষী ছিল। সে একটি ভিডিও আমরা দেখেছি যে রাজা বলে একটি ছেলের কথা বলছে। সেই রাজা ছেলেটি কে? যখন প্রধান সাক্ষীকে হত্যা করে দেওয়া হয়, আমি একজন আইনজীবী হিসাবে বলছি, ওই রাজাকে যদি গ্রেফতারও করা হয় না, একদিনও আটকে রাখতে পারবে না পুলিশ। কারণ যে ওর বিরুদ্ধে কথা বলতো সেই তো মরে গেছে। কোনো প্রমাণই আর নেই। মেয়েটির আ কে আর কিভাবে এই মেয়েটির সঙ্গে ধর্ষণ হয়েছে সেটি আর কিভাবে প্রমাণ করবে? অর্থাৎ এই যারা বলছেন যে খুব ভালো হয়েছে, বেশ হয়েছে, আইন আইনের মতন চলুক। আমি বলছি না ধর্ষকদের, আমি নিজে বিশ্বাস করি যে ধর্ষকদের আ ওই ১৫ বছর, ১৮ বছর, ২০ বছর রেখে জেলে এই মানুষের জনগণের ট্যাক্সের টাকায় খাওয়ানোর কোনো দরকার নেই। কিন্তু আসল ঘটনাটা বেরানো হতো, আ আ টেস্ট হতো, ফরেনসিক টেস্ট হতো, ডিএনএ টেস্ট হতো, এইটা কোর্ট অব্দি যেত। তারপরে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হতো। তাকে তারপরে কোনো একটি ব্যবস্থা নেওয়া হতো। কিন্তু সেই ঘটনাটিরই পুনর্বিবরণ করা সম্ভব হলো না। কিন্তু তার আগেই তাকে গুম করে দেওয়া হলো। এটা প্রশাসনকে বলব এইভাবে মানুষের কিন্তু হাজার একটা প্রশ্ন আছে। এইভাবে প্রশ্ন চাপা যায় না। একজনকে আপনারা এনকাউন্টার করছেন, যা ধর্ষক হচ্ছে প্রত্যেককে এনকাউন্টার করতে হলে দিনে দুপুরে ৪০ টা লাশ পড়ে যাবে। যেভাবে মেয়েদের আপনারা ক্ষমতায় আসার পরে শ্লীলতাহানি থেকে শুরু করে নারী নির্যাতন বাড়ছে। এইভাবে চলতে থাকলে এনকাউন্টারও আপনারা তাহলে চালাক। অভয়ার মা বর্তমান বিধায়িকা রত্না দেবনাথ তিনি কিন্তু একটি স্টেটমেন্ট রেখেছেন যে আমার মেয়ের যে ঘটনাটি ঘটেছিল তার সঙ্গে এই ঘটনাটি এক নয়। সেই মেয়েটি কোথায় ছিল, কখন বাইরে বেরিয়েছিল, কিন্তু আমার মেয়ে একটি সেফ জায়গায় ছিল। এভাবে তাকে ধর্ষণের তুলনা করতে দেখা যাচ্ছে। হ্যাঁ, উনার মেয়ে এলিট শ্রেণীর মেয়ে তো, ডাক্তার তো। আর মেয়েটা তো গরিব বাড়ির মেয়ে, মুসলিম মেয়ে। তাই জন্য তাদের ক্লাস ডিভাইড করতে পারছে একজন বিধায়িকা। অত্যন্ত লজ্জাজনক। একটি মেয়ে যদি রাস্তায় থাকতো, একটি ফুটপাতের বাচ্চার যদি রেপ হয়ে যায় উনার মায়ের সেটা নিয়েই বিরোধিতা করা উচিত ছিল। কিন্তু ক্লাসিফিকেশন কিভাবে করতে পারে একটা মা? আমি বারবার বলেছি ওনার কথা যে একটা মা যখন আ তার সন্তানের সাথে সবথেকে খারাপ কাজটা হতে দেখেছে বা শুনেছে তার মেয়ের সাথে কত খারাপ কাজ করেছে নরপিশাচগুলো, তখন প্রত্যেকটা মানুষের প্রতি ওর দায়বদ্ধতা ছিল। উনি সেই সম্মান দেখাতে পারতো, সেই আবেগটা দেখাতে পারতো যেই sympathy কে গ্রোথ করে উনি ক্ষমতায় এসছে বা ওনাকে বিজেপি
প্রায় ট্রাম্প কার্ডের মতন ব্যবহার করে ক্ষমতায় আসার একটা ব্যবস্থা চেষ্টা করেছে এবং ক্ষমতায় এসে গেছে। তারপরে উনি ধর্ষণ নিয়ে যে মন্তব্য করছে অত্যন্ত লজ্জাজনক। এবং আমি সিপিআইএমকে বলবো যে আপনারা দেখুন কাকে কি করেছেন। আপনারা তো ৬ মাস ধরে আন্দোলনটা টেনে এনে গেলেন। যতই পতাকা না থাকুক আমরা তো জানতাম কার ছিল আন্দোলনটা। সেটাকে একদম হাইজ্যাক করে নিল বিজেপি। তারপরে কি হলো? সিপিআইএমকে বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেস ছিল বলে আপনারা প্রতিবাদ করতে পেরেছিলেন। আজকে অনুভব মাইতি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সিপিএম নেতা। তিনি প্যারোডি গান বানান। কিন্তু তাকে কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তার বিরুদ্ধে একটা এফআইআর করেনি, একটা হুমকি দেয়নি। তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। তিনি ফেসবুকে পোস্ট করেছেন। শ্রীলেখা মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে কি না বলেছেন আর জি কর ইস্যুতে। এক একজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনারা যা ইচ্ছা তাই করেছেন। এটা কিন্তু শুভেন্দু অধিকারী বসে আছে। যা ইচ্ছা তাই করা যায় না। এবং দিলীপ ঘোষ বলেছেন তো বুদ্ধিজীবীদের মাথায় ডিম মারতে। ক্ষমতা থাকে তো কেউ বিরুদ্ধে বলুক না যে ডিম মারার কথা বলেছে। সিপিআইএমকে বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যেভাবে আপনার আন্দোলন করেছেন, যেভাবে ওই মহিলাটির গলায় ছবি রেখে কুশপুতুল জ্বালানো থেকে শুরু করে যত নোংরা ভাষায় আক্রমণ করা যায় করেছেন, কিন্তু বিজেপির আমলে কিন্তু সেটা করতে পারবেন না। মাথায় রাখুন যে আপনারা কি করেছেন অন্যায়, এটা ভোট বিক্রি করে বা ভোট ট্রান্সফার করে কি অন্যায় করেছেন আপনারা আগে বুঝুন। আমরা তো বুঝবোই। আপনারাও আন্দোলন করতে নেমেছিলেন জাস্টিস ফর বারুইপুরের জন্য এবং সেক্ষেত্রে দেখা গেছে যে তৃণমূলের মিছিলের মধ্যে বিজেপির কিছু কর্মী সমর্থকরা ঢুকে আসে, মারধর করা হয়, তৃণমূলের যারা মুখপাত্র নেতা কাউকে ছাড়া হলো না, এমনকি সাংবাদিকদের ওপরেও হামলা হয়েছে, কি বলবেন? অত্যন্ত মানে গণতন্ত্রের হত্যা করেছে সেদিন। একটা কোর্টে বিরোধীরা পারমিশন নিয়ে মিছিল করে, এটা বহুদিন ধরে আমরা দেখছি যে সরকার যে থাকছে সে পারমিশন দিচ্ছে না, বিরোধীরা কোর্ট থেকে একটা পারমিশন নিয়ে আসছে। বিজেপির এমন কোনো একটা মিছিল দেখাক যে সরকার তারা তো ক্ষমতায় ছিল না যখন তৃণমূল কংগ্রেস ওই রকম তৃণমূলের পতাকা নিয়ে কোনো মহিলার গায়ে ওরকম অত্যাচার করেছে, বর্বরতা করেছে, দেখাক একটা বিজেপি। কিন্তু দেখাতে পারেনি। মিডিয়া পার্সন, আমার সামনে দুজন মিডিয়া পার্সন ভাই ছিল, তাদের ফোনটা ছুঁড়ে ফেলে দিয়েছে এবং তাদের মাইকের দাম ১,০০০ টাকা, হাজারের উপরে, মানে ১,০০০ টাকা নয় তার বেশি। সেই মাইক চুরি করে নিয়েছে। একটি দাদা আমাদের তৃণমূলের হাওড়ায় থাকে, তার সোনার চেনটা টেনে ছিঁড়েছে। আমরা দেখিয়েছি সেই ভিডিও এবং ছবিগুলোও সামনে এনেছি। আমাদের আইটি সেলের সভানেত্রী, তাকে বুলেট থেকে ফেলে দেওয়া হয়েছে এবং তার পিছনে যারা ছিল সুমিত্রা থেকে শুরু করে প্রত্যেককেই ট্রেনে মেরেছে। কি করলো ওরা? কি করলো? বিজেপির পতাকা উড়িয়ে, এবং তৃতীয় লিঙ্গের, মানে কতটা নিচু স্তরে ওরা তৃতীয় লিঙ্গের মানুষকে নিয়ে এসে অত্যাচার করলো। কেন তৃতীয় লিঙ্গের মানুষকে আনতে হলো? বলতে গেলে তো অনেক কিছু বলতে হয়। আমাদের তৃতীয় লিঙ্গের মানুষকে লাগে না? আমাদের জনগণকে লাগে। আমরা জনগণ লড়েছি এবং ওই বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা অব্দি মিছিল আমরা মার খেয়ে হলেও নিয়ে গেছি। এটাই আমাদের জয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা ৪১ জন, তোমাকে যদি আমি দেখাতে পারতাম তাহলে আমি বলতাম আমার এই হাতগুলোতে ব্লাড ক্লকড হয়ে আছে, পিঠে ব্লাড ক্লক হয়ে আছে। ওরা হেলমেট দিয়ে মেরেছে এবং আমার মাকে মাথায় মেরেছে, মাথায় কেটে গিয়ে রক্ত পড়ছে। এরকম অনেক লোককে আমি আমার দুজনের কথা বলছি এবং প্রত্যেকের ক্ষেত্রে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রীর গায়ে মেরেছে। ডিম থেকে শুরু করে যে লাঠি দিয়ে মারা, হেলমেট দিয়ে মারা, পাঞ্চার ব্যবহার করে মেরেছে অনেকের গায়ে। এইগুলো না বেশিদিন চলতে পারে না। গণতন্ত্রের হত্যা আপনারা করলেন তো কি হলো? ৩ জন সাংসদ তৃণমূল থেকে বিজেপি হলো, পরের দিন টিকিট পেয়ে গেল। পুরনো বিজেপি কর্মীরা বলছে যে আমরা কি জন্য পরিবর্তন এনেছিলেন। দেখুন আমরা এখন বসে, বসে দেখব। আমরা আন্দোলন করব। কারণ বিজেপি কি তৃণমূলকেই মারছে আবার সেই ভালো তৃণমূলদেরই দলে ঢুকাচ্ছে? অ্যাকচুয়ালি যারা এখন তৃণমূল কংগ্রেস করে তারা নির্দ্বিধায় করে। আমি মার খেয়েছি, আমি আবার পরের বার মিছিলে যাব। যারা মার খেয়েছে পরের মিছিলে যাবে। আমি কোনো টাকা তুলিনি, আমাকে চোর বলে লাভ নেই। আমি এটা বিজেপির কর্মীদের বলি, আপনারা আমাদের চোর বলছেন। আমাদের দলের নেতারা আপনার দলের সাধু হয়ে গেল। আপনারা তাদেরকে এখন বাবা বলতে বাধ্য হবে। আমাদেরকে চোর বলে লাভ নেই। তৃণমূল কংগ্রেসের প্রকৃত কর্মীরা রয়ে গেল, যাদের ভয় নেই, যাদেরকে এত মিথ্যে মামলা আপনারা জেলে ঢুকাতে পারেন। ১৫ দিন আমাকে জেলে রেখে দিতে পারেন। কিন্তু সেটা মিথ্যে মামলায়। যাদের ভয় আছে তারা লেজ গুটিয়ে ঘরে বসে আছে, নয়তো অন্য দলে যাবে বলে চলে যাচ্ছে। কেউ বা আবার ফেসবুকের পোস্টগুলো ডিলিট করে দিচ্ছে, যেন বিজেপিকে নতুন করে বাবা বলতে হবে, তো সেই জন্য পোস্ট ডিলিট করে দিতে হচ্ছে। এইভাবে আমাদের তো কর্মীদের ভয় নেই। কর্মীদের যদি ভয় থাকতো তাহলে তারা মাঠে ময়দানে নামতো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা সৈনিক, ৪১ জন হাসপাতালে গেছিল, চিকিৎসাধীনও ছিল, কিন্তু ৪১ জন ছাড়াও প্রচুর মানুষ ছিল। আমাদের মুখপাত্র ছিল, মৃত্যুঞ্জয় দাকে মেরেছে, তারপর আমাদের মুখপাত্র নীলাঞ্জন দাকে মেরেছে। এদের কিন্তু আমরা নামটা দেখিনি, কারণ তারা পরে অন্য জায়গায় হয়তো চিকিৎসা করিয়েছে। এদেরকেও
আমরা ভিডিওতে দেখেছি যে এদেরকেও কিভাবে নিগ্রহ করেছে। আপনারা এরকম করতে পারেন, গণতন্ত্রের হত্যা করতে পারেন, মিডিয়া পার্সনদের মেরেছে, ক্যামেরা ফেলে দিচ্ছে। এইগুলো বেশিদিন চলতে পারে না। একটা বিজেপি ক্ষমতায় যখন ছিল না, তৃণমূল কংগ্রেসের আমলে একটা কোনো ভিডিও দেখাক যেখানে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা পতাকা উড়াতে, উড়াতে কোনো মহিলাদের উপর হামলা করেছে। একটা দেখাক, আমরা ক্ষমা চেয়ে নেব। কিন্তু ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ আমরা এই কাজ করিনি। আর যাদের সঙ্গে আপনারা এগুলো করছেন, যারা আপনারা বারবার বলছেন ২১ সালে হামলা হয়েছে, যারা হামলা করেছেন তারা কিন্তু আপনার দলের নেতা হয়ে যাচ্ছে। অর্থাৎ বুঝতে পারছেন তো কি করছেন আপনারা? শ্রমিক ভট্টাচার্য কি কথা বলেছিলেন, ওনার কথার রেশ টেনে আমি বলি যে সময় কিন্তু বদলায়। আমার পাশের বাড়ির লোক যদি বিজেপি হয়ে আমাকে উপর হামলা করে, আবার ক্ষমতা আসবে কারোর না কারোর, তখন কিন্তু আপনার উপর হামলা হবে আর নেতারা দলে দলে সেটিং হয়ে যাবে। আপনাদের বুঝতে হবে এই কথা, যেটা আমাদের সাথে হলো সেটা কালকে আপনাদের সাথে হবে।